ম্যাটারের প্রতি স্যার আমাকে এই সুযোগটা দিয়েছেন, সেই জন্যই আমি এই কাজটা করতে পারছি। প্রথমে আমি জানাই আমার পরিচয়টা, আমি কি করতাম। আমি আগে স্কুল টিচার ছিলাম, প্রায় 32 বছর সার্ভিস করার পরে রিটায়ার করেছি 2020-তে। 2012-এ পেপারে একদিন একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখলাম, সেবি সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া ও লিখেছে, পেপারে অ্যাড দিয়েছে যে একজন যারা কমার্সের সাবজেক্টের লোক চাই, এবং কিছু লোক চাই, শিক্ষক হোক, ইউনিভার্সিটির লোক হোক, যেই হোক চাই, এবং তার 15 বছর শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। আমি ওটা দেখলাম, দেখে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে প্রায় 7-8 মাস পরে হঠাৎ একদিন একটা চিঠি এলো মেয়েদের, কলকাতায় যাও, গিয়ে পরীক্ষা দাও, পরবর্তী স্টেপগুলো। যাই হোক, এইভাবে স্টেপিংগুলো পার করার পরে ওরা আমাদের 7 দিন ট্রেনিংগুলো দেওয়ার পরে আমরা ইন্ডিপেন্ডেন্ট হলাম অ্যাজ এ রিসোর্স পারসন অফ শেপ। আমাদের কি কাজ ছিল? আমাদের কাজ ছিল ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস, এই জিনিসটা মানুষের মধ্যে সচেতনতার যে বিভিন্ন প্রোগ্রামগুলো সেগুলো করা। এই কাজটা করতে করতে এই 2020-তে সেবি আমাদের যে রেগুলেটর আছে, 4 রেগুলেটর ইন্ডিয়া, ফিনান্সিয়াল রেগুলেটর, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, সেবি, IRDA and TFRDA। রিজার্ভ ব্যাংককে তো আমরা সবাই চিনি, যত ব্যাংক আছে এগুলো রেগুলেট করে। IRDA কি করে? যত ইন্স্যুরেন্স কোম্পানি আছে ইন্ডিয়াতে সবকিছু রেগুলেট করে IRDA। TFRDA কি করে? ফিনান্সিয়াল যত প্রভিডেন্ট ফান্ড, পেনশন ফান্ড, এই ব্যাপারগুলো দেখাশোনা করার জন্য TFRDA আছে। আর সেবি আছে সিকিউরিটি মার্কেট দেখাশোনা করার জন্য। এই 4 রেগুলেটর মিলে 2020 সালে একটা কোম্পানি তৈরি করলো। সেই কোম্পানিটার নাম হচ্ছে NCFE, ন্যাশনাল সেন্টার ফর ফিনান্সিয়াল এডুকেশন। NCFE তৈরি করলো এই 4 রেগুলেটরস মিলে, ইনক্লুডিং ফাইন্যান্স ডিপার্টমেন্ট and Government of India মিলে এটা তৈরি করলো। উদ্দেশ্যটা কি? টু স্প্রেড ফিনান্সিয়াল এডুকেশন among the society। 2020-তে NCFE এবং এর অ্যাসোসিয়েট যারা আছে তারা একটা সার্ভে করলো। সার্ভে করার পরে দেখলো যে ইন্ডিয়ার যে পপুলেশন, অ্যাডাল্ট পপুলেশন আছে, তার মাত্র 27% of Indian adults are financially literate। তাহলে ইলিটারেট কতটা থাকলো? অনেক সংখ্যায় অনেক বেশি। only 27% financially literate ওরা সার্ভে করে দেখেছে, ওরা দিতে পারছে। in spite of having lot of degrees, maybe engineer, maybe doctor, কিন্তু তাদেরকে financially literate বলতে পারছে না। কারণটা কি? যে ক্রাইটেরিয়া গুলো দিয়েছিল তার সেগুলো সম্পর্কে তারা অজ্ঞ। তারা আয় করে তাদের ফিল্ডে, ওরা একটু ভগবান, তাদের ফিল্ডে দে আর এক্সপার্ট। একজন সার্জন, তার কাজে সে এক্সপার্ট। একজন লয়ার, তার কাজে এক্সপার্ট। একজন প্রফেসর, তার কাজে সে এক্সপার্ট, তার দ্বিতীয় নেই। কিন্তু ফিনান্সিয়ালি লিটারেট না, ফর্মালি ওরা কিন্তু ইনভেস্ট করে না। এখন এই জিনিসটা আমি আজকে এই ব্যাপারটা নিয়েই আলোচনা করব, যাতে আমাদের ফিনান্সিয়াল লিটারেসি রেটটা একটু বাড়ে বা একটু সচেতন হওয়া যায়, যেটা হলে পরে আমাদের সুবিধা হয়। ফাইন্যান্স এমন একটা জিনিস, অর্থ এমন একটা জিনিস যেটা সবার সাথে রিলেটেড। কেউ কি বলতে পারে আমার সাথে কোনো অর্থের সম্পর্ক নেই? সে স্কুলের স্টুডেন্ট হোক, কলেজের স্টুডেন্ট হোক, কর্মজীবী হোক, বা রিটায়ার্ড পার্সন হোক, ওল্ড এজ হোক, হাউসওয়াইফ হোক, সবার সাথে অর্থ জড়িয়ে আছে। ন্যাচারালি অর্থ যেহেতু জড়িয়ে আছে, সেই জন্য সেই ব্যাপারে সচেতনতা থাকা দরকার, তা না হলে ম্যানেজ করা যায় না। আজকের উদ্দেশ্য হচ্ছে আমরা ওই সচেতনতার উপরে জোর দিয়ে করব। আমার আজকে টার্গেট হচ্ছে, এখানে যারা ট্রেনিং নিচ্ছে তা আপনারা আমার টার্গেট
স্যাররা আছেন, এটা আমার ভাগ্য, স্যারদেরকে আমি লক্ষ্য করে, কিন্তু আমার লক্ষ্য কিন্তু আপনারা। ঠিক আছে স্যার, কিছু মনে করবেন না তো? আমি ওদেরকে লক্ষ্য করেই আমি আমার লেভেলটাকে রাখছি, যদিও আমি অনেক কিছুই বলবো যেগুলো সবগুলো আমাদের কাজে লাগবে। ফাইন্যান্স ফর্মালি আমি কোথায় কোথায় ইনভেস্ট করা যায়, কিভাবে ইনভেস্ট করবো, কোথায় টাকা রাখবো, ইনভেস্ট মানে কি, তার আগে বলতে পারি। তার আগে বলি আমরা আয় করি। একটুখানি নিচে নামি, বেসিক জিনিসটা, তাহলে বুঝতে পারবেন। আমরা আয় করি। এখন আপনারা অনেকে ট্রেনিং নিচ্ছেন, এরপরেই আয় ঢুকবে, বা এখনো আপনাদের হাতে টাকা আসে, হয়তো গার্জিয়ানের থেকে টাকা আসে, সেই টাকা আপনাদের খরচ করতে হয়, ম্যানেজ করতে হয়। ন্যাচারালি অর্থ সম্পর্কে এই ব্যাপারটাও, ম্যানেজ করার ব্যাপারটা সম্পর্কে আপনাদের সম্যক ধারণা না থাকলে সঠিকভাবে ম্যানেজ করতে পারবেন না। সেই জন্যই এই আলোচনাটা খুব জরুরি। আমরা আয় করি, আয় করার পরে খরচ করি, এটা একদম ন্যাচারাল। খরচ করার পরে হাতে যেটা থাকে সেটাকে আমরা কি বলি? সেটাকে বলি সেভিংস, সঞ্চয়। হাতে যেটা থাকে সেটাকে বলি সঞ্চয়। কিন্তু এই যে ধারণা, এটা পুরনো দিনের ধারণা। এই ধারণা নিয়ে যদি আমরা চলি, তাহলে কিন্তু আমরা বর্তমান যুগে কিন্তু চলতে পারবো না। এটাকে সেভিংস বলে না। আমার আয় হলো 100 টাকা, 70 টাকা আমি খরচ করলাম, তারপরে হাতে থাকলো 30 টাকা, তার মানে 30 টাকা কি আমার সঞ্চয়? আগে বলতাম সঞ্চয়, কিন্তু এখন এটা সঞ্চয় বলা যাবে না। এই ফর্মুলাটা এখন অচল। তাহলে কি? আচ্ছা, ধরে নিলাম আমার হাতে কিছু টাকা জমেছে। সঞ্চয়টা কি আমি পরে বলছি, কিভাবে আমরা ক্যালকুলেট করব সঞ্চয়টা কি পরে বলছি। এই যে সঞ্চিত টাকা, এই টাকাটা আমাদের কোথাও রাখতে হয়। সঞ্চিত টাকা, ধরুন আমার হাতে 2000 টাকা জমলো, 2000 টাকা আমি কোথাও রাখবো। সে পকেটে রাখি, বাড়িতে রাখি, ব্যাংকে রাখি, পোস্ট অফিসে রাখি, শেয়ার মার্কেটে রাখি, বা ল্যান্ড কিনে রাখি, যাই করি, কোথাও রাখতে হবে আমাকে টাকাটা। এই যে রাখাটা, এই রাখাটাকে বলে হচ্ছে ইনভেস্টমেন্ট। Where will you keep your saved money? That is investment, which will provide, which will help you to achieve your target. যেহেতু আমরা মানুষ, আমাদের টার্গেট আছে। কি টার্গেট আছে? কালকে কেমন থাকবো, 5 বছর, 2 বছর পরে কেমন থাকবো, 5 বছর পরে আমার কিছু প্রোগ্রাম আছে, 10 বছর পরে আমার কিছু প্রোগ্রাম আছে, আমার 60 আফটার 60 একটা প্রোগ্রাম আছে। এই যে লক্ষ্যগুলো আছে, এই লক্ষ্যগুলো যেন ওই সেভড মানিটা পূরণ করতে পারে, সেই জন্যই টাকাটা আমাকে সঠিক জায়গায় রাখতে হবে। এই যে রাখাটা, রাখার সময় আমরা ভুল করি, হামেশাই ভুল করি। আর সেই জন্য কি হয়, আমাদের জমানো টাকা আমরা মাঝে মধ্যেই খুইয়ে ফেলি। আমরা কিন্তু সাথে সামনে কিন্তু অনেক উদাহরণ আছে যে আমরা কোথাও রেখেছি, তারপরে আর পাচ্ছি না। কোথাও রেখেছি, একটা আশা নিয়ে রেখেছিলাম একটা কিছু হবে, কিন্তু আর হচ্ছে না। এরকম হয়েছে, অনেক উদাহরণ আছে। কারণ কি? আমাদের সঠিক সিদ্ধান্ত ছিল না। এই যে রাখা, এটাকে বলে ইনভেস্টমেন্ট। কোথায় রাখবো টাকা, সেটা নিয়ে আসছি পরে। এবার সেভিংসটার ব্যাপারে আবার একটু পিছিয়ে আসি। সেভিংসটার ব্যাপারে আমি একটু বলতে চাই। আর এই যে এখানে আছে নিচে দেখুন, ওইটা হচ্ছে আমাদের এনসিএপির সিম্বল, প্রথমে যেটা আছে। তারপরে 4টা এমব্লেম আছে। প্রথমেরটা হচ্ছে রিজার্ভ ব্যাংক, তারপরে হচ্ছে সেবি, এর নিচের দিকে দেখা যাচ্ছে, তারপরে আছে আইআরডিএ, তারপরে আছে পিএফআরডি। এই 4টা মিলে এই এনসিএপি তৈরি হয়েছে। এবার সেভিংস আমাদের করতে হবে, কারণ কালকে আমি কেমন থাকবো জানি না, কালকে আমার কি প্রয়োজন হবে, ভবিষ্যতে আমার কি প্রয়োজন হবে আমি জানি না। সেই জন্য আমাকে রেডি থাকতে হবে। সেই জন্যই আমাদের টাকা বাঁচাতে হবে, টাকা জমাতে হবে। 5 বছর পরে কি করব, এরপর ব্যবসা শুরু করব, এটা কমপ্লিট হয়ে গেল, ট্রেনিং হয়ে গেল, তারপরে একটা ছোট ব্যবসা শুরু করব, তার জন্য আমার টাকা দরকার। বা তারও পরে 60 বছর পরে আমার যে একটা লাইফ আছে,
60 বছর থেকে 60 থেকে 85, 90, এই যে একটা লাইফ আছে, 25-30 বছরের লাইফ, যখন আমাদের ইনকাম থাকবে না, ইনকাম কমে যাবে, যখন আমাদের শক্তি কমে যাবে, যখন আমাদের নানা রকম সমস্যা হবে, মেডিকেল এক্সপেন্স বাড়বে, ওই যে লাইফটা, ওই লাইফের জন্য কি আমি ফিনান্সিয়ালি আমার প্ল্যান অনুযায়ী কি আমি রেডি আছি, প্ল্যান কি করেছি, সেটা প্রশ্ন। সেই জন্য আমাদের কিছু প্ল্যানিং করে রাখতে হবে, সেই ব্যাপারটাতেও আসছি। এইবার সেভ, সেই জন্য আমাকে টাকা বাঁচাতে হবে। সেই জন্য কি করতে হবে, ইনকাম থেকে আমার যত টাকা আলাদা করে রাখা দরকার, সেই টাকাটা আমি আগে সরাবো। সে 30 টাকাই হোক বা 40 টাকাই হোক, যে টাকাটা আমি ইনকাম করলাম তার থেকে আসলে টাকাটা সরাবো, কিছু টাকা সরাবো, যেটা আমার ওই উদ্দেশ্যগুলো পূরণ করবে। এই যে টাকা সরালাম, এটাই হচ্ছে বর্তমান ফর্মুলা। ইনকাম থেকে সেভিংস বাদ দিয়ে যেটা থাকবে সেটা দিয়ে আমাকে খরচ মেটাতে হবে। এটাই হচ্ছে প্রেজেন্ট ফর্মুলা। ইনকাম মাইনাস সেভিংস ইকুয়ালস টু এক্সপেন্স। আগে করতাম ইনকাম মাইনাস এক্সপেন্স ইকুয়াল টু সেভিংস। এটা করলে চলবে না, আমাদের ভবিষ্যতের লক্ষ্য পূরণ হবে না। এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মুলা। ইনকাম করলাম, ইনকাম বাড়ানো সবসময় আমাদের টেন্ডেন্সি থাকবে ইনকাম বাড়ানোর জন্য। ইনকাম বাড়াবো কি করে? দুটো রাস্তা আছে। ইনকাম বাড়ানোর দুটো রাস্তা আছে। আমি কাজ করি, সারাদিন কাজ করি বা কোথাও চাকরি করি, আমার 8 ঘন্টা 9 ঘন্টা চলে যায়, ইনকাম আমার ফিক্সড। বা যদি ব্যবসা করি, একটা ফিক্সড ইনকাম আছে, কিন্তু এটাকে আমাকে বাড়াতে হবে। আমি যদি ইনকাম না বাড়াতে পারি তাহলে আমার সেভিংস হবে না, সেভিংস বাড়বে না, সেভিংস না বাড়লে আমার যে ফিউচার প্ল্যানিং গুলো আছে সেটা হবে না। সেই জন্য ইনকাম বাড়াতে হবে। ইনকাম বাড়ানোর দুটো রাস্তা আমি বললাম। একটা রাস্তা তো খুব সহজ, সেটা কি? একটা রাস্তা, ইনকাম বাড়ানোর জন্য বেশি করে কাজ করতে হবে। এক জায়গায় কাজ করি, অবসর সময় কোথাও করি বা যত, এইভাবে একটা জায়গায় কাজ করছি, একটা দোকান আছে, তারপরে দোকানটা এক্সটেনশন করলাম, আরো বড় করলাম, বা একটু বেশি সময় দিলাম, কিন্তু এভাবে করে ইনকাম বাড়ে, খুব একটা বেশি কিছু হয় না। এখন যদি সারাদিনে 100 টাকা হয়, সেটা 20% বাড়বে, এর বেশি কিন্তু হবে না। এটা খুব টাফ, এই রাস্তাটা খুবই কঠিন। কিন্তু আরেকটা রাস্তা আছে ইনকাম বাড়ানোর, যাতে আমার সেভিংসটা বাড়ে। সেইটা কি? সেটা কিন্তু আমার নিজের হাতে আছে। আমি বললাম, ফর্মুলাটা বললাম, ইনকাম মাইনাস সেভিংস ইকুয়াল টু এক্সপেন্স। আরেকটা রাস্তা আছে যাতে আমার ইনকামটা বাড়বে, সেভিংসও বাড়বে, বা ইনকাম এক থাক কিন্তু সেভিংস আমার বাড়বে। কি রাস্তা সেটা? সেটা হচ্ছে এক্সপেন্স। এক্সপেন্সটাকে আমার কন্ট্রোল করতে হবে। এক্সপেন্স কন্ট্রোল করা, খরচ কমানো, এটা খুব কঠিন ব্যাপার। এরকম তো হবে না যে একবেলা খাবো একবেলা খাবো না, আমি কলেজে ছেলে মেয়েদের ভর্তি করবো না, বা আমি কিছু করবো না, সেই জন্য খরচ কমাতে হবে, কারণ এটা তো চলবে না। সবই করতে হবে, তা সত্ত্বেও আমার খরচ কমাতে হবে, তাহলেই আমি সেভিংস বাড়াতে পারবো। সেটাকে কি বলে? কিভাবে সেভিংস এক্সপেন্স কমানো যায়? ইম্পালস বাই। ইম্পালস বাইং, এটাকে অ্যাভয়েড করতে হবে। ইম্পালস বাইংটা কি? ইম্পালস বাইংটা কি? একটা ছোট উদাহরণ দিই, তাহলে বোঝা যাবে। ধরুন, আমার একটা প্রেসার কুকার দরকার, বাড়িতে একটা প্রেসার কুকার দরকার। মাঝে মধ্যে সবারই বাড়িতেই আছে প্রেসার কুকার। আমি কি করলাম, একটাই দরকার, আমার ফ্যামিলি অনুযায়ী একটাই প্রেসার কুকার দরকার। আমি কি করলাম, আমি গেলাম মলে গিয়ে একটা প্রেসার কুকার চয়েস করলাম। করার পরে আমি কাউন্টারে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে বললাম এই প্রেসার কুকারটা আমি কিনবো, কত দাম? 2000 টাকা। ঠিক আছে, যে কাউন্টারে থাকে সে একটা রসিদ বানিয়ে দিল, বানিয়ে দিয়ে বলে 2000 টাকা। যখন রসিদটা আমার হাতে দিচ্ছে, তার পাশে আর একজন থাকে, সে বলছে একটা কিনছেন প্রেসার কুকার, এটা খুব ভালো প্রেসার কুকার, খুব ভালো, আপনি যদি আর একটা প্রেসার কুকার কেনেন, দুটো প্রেসার কুকার কেনেন, তাহলে একটা প্রেসার কুকার ফ্রিতে আপনাকে দিয়ে দেবে। তার মানে দুটো কিনলে 3টে পাওয়া যাবে, প্রেসার কুকার 3টে পাওয়া যাবে যদি আমি দুটোর দাম দিই। এটা দেখে তো আমি ভাবলাম, বাহ, একটার দাম 2000 টাকা, দুটোর দাম 4000 টাকা, 4000 টাকা দিলে আমি
3টে প্রেশার কুকার পাচ্ছি, দাম হচ্ছে 6,000 টাকা, আমার 2,000 টাকা লাভ হচ্ছে। আমি কি করলাম, দুটো প্রেশার কুকার কিনলাম। তখন ওরা কি করলো, 3টা প্রেশার কুকার প্যাক করে আমাকে দিয়ে দিল। আমি 3টা প্রেশার কুকার মাথায় করে নিয়ে বাড়িতে হাজির হলাম। আমার লাগবে কয়টা, একটা। এখন সমস্যা হলো এটা, প্রেশার কুকার তো চট করে নষ্ট হয় না, 1 বছর 2 বছরে তো নষ্ট হয় না, অনেক দিন যায়। এখন ওই দুটো এক্সট্রা প্রেশার কুকার আমি কোথায় রাখবো? বাড়িতে রাখার একটা সমস্যা, জায়গায় রাখলে পরে তো নষ্ট হয়ে যাবে, হবে কি না? প্রেশার কুকার 5 বছরের জন্য দুটো আমি কোথায় রাখবো? হেডেক। সবার বাড়িতে তো অনেক বড় জায়গা থাকে না, এখন তো সব ছোট 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 বাড়ি ঘর হয়েছে। ওই রাখা একটা সমস্যা, আমার প্রয়োজন ছিল না, একটা কিনলেই হতো। তাহলে এই যে খরচটা আমি করলাম এক্সট্রা 2,000 টাকা, এটাকে বলে হচ্ছে ইম্পালস বাইং। যেটা প্রয়োজন নেই তবু আমি করলাম। এই ধরনের ইম্পালস বাইং গুলো যদি বন্ধ করি তাহলে কি হবে, আমার এক্সপেন্সটা কমবে। এক্সপেন্সটা কমলে পরে আমার সেভিংসটা বাড়বে, আর সেভিংসটা বাড়লে পরেই আমি কি করব, আমার যে ডিজায়ারগুলো আছে, যে লক্ষ্যগুলো আছে, সেই লক্ষ্যগুলো আমি পূরণ করতে পারব। সেভিংস বাড়ানোটাই আমার লক্ষ্য। যেহেতু আমার জীবন, আমাদের জীবন জন্ম থেকে মৃত্যু, এই জীবনটা 3 ভাগে যদি ভাগ করি, প্রথম ভাগটা 20 বছর, 18-20 বছর পর্যন্ত একটা ভাগ, এটা বাবা মার আন্ডারে থাকি, অত বেশি চিন্তা ভাবনা থাকে না। তারপরে আসল জীবন শুরু হয়, কর্মজীবন 20 থেকে 60, কর্মজীবন, জীবনের আসল সময়। এই সময়তেই সমস্ত সিদ্ধান্ত সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হয়, যাতে নাকি তারপরে যে লাইফটা আছে 60 থেকে 85-90, একটা লম্বা লাইফ আছে, সেই লাইফের সমস্ত সিদ্ধান্ত এই সময়ে নিতে হবে। তা না হলে কিন্তু ওই লাইফটা দুর্বিষহ হয়ে যাবে। আমাদের অনেকেরই অভিজ্ঞতা আছে, বাড়িতে বয়স্ক যারা আছে তাদের জীবন কিভাবে কাটছে, তারা নির্ভরশীল হয়ে গেছে, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত দিতে পারছে না, কারণ তারা ফিনান্সিয়ালি উইক। আর সেই জন্যই তারা হয়ে যাচ্ছে বাড়ির বোঝা, অনেক তাদের কষ্ট, দুঃখ কষ্ট। আর সেই জন্যই এখন দেখা যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আশ্রম হচ্ছে বয়স্কদের জন্য। এটা কিন্তু ওটার থেকেই আসছে। কাজে আমাদের প্ল্যানিংটা ওই 20 বছর থেকে 60 বছরের মধ্যে নিতে হবে, যাতে ওটা সঠিকভাবে চালাতে পারি। ফিনান্সিয়ালি সাউন্ড হলে কি হবে, আমরা সবাইকে সন্তুষ্ট করতে পারবো। আচ্ছা, এই কথা প্রসঙ্গে এই কথাটা বলে নিই, এখানে কি কেউ আছে 18 বছরের কম, বিলো 18 ইয়ার্স? খুব ভালো কথা। এখানে কি কেউ আছে 39-এর কম, 18-র বেশি, 39-এর বেশি কম কিন্তু 18-র বেশি আছে? দেখি না, আর দেখি না। ভেরি গুড। আচ্ছা, এদের মধ্যে কেউ কি ট্যাক্স পেয়ার? ট্যাক্স দাও? ট্যাক্স দেওয়া হয় কি? নট ট্যাক্সেবল। ঠিক আছে, তাহলে আর একটা ক্রাইটেরিয়া আছে, সবাই কি ভারতীয়? তাহলে 4টা ক্রাইটেরিয়া ফুলফিল হলো। তাহলে কিন্তু এখন একটা সঠিক সময় সিদ্ধান্ত নিতে হবে ওই রিটায়ারমেন্ট লাইফটার জন্য। গভর্নমেন্ট থেকে একটা স্কিম আছে, সেই স্কিমে এখন বয়স যদি 18 হয়, প্রতি মাসে 42 টাকা করে দিয়ে যাও। তোমার বয়স যখন নাকি 60 হবে, তখন তুমি প্রতি মাসে 1000 টাকা করে পাবে। যদি 2000 টাকা করো তাহলে 2 বার 42 কত হচ্ছে? 84। যদি 3000 টাকা করো ট্রিপল হবে, যদি 4000 করো তাহলে 4 গুণ হবে, যদি 5000 করো 5 গুণ হবে, 42-এর 5 গুণ হবে, তার থেকে একটু কম। এই 5টা অপশনই আছে। এই টাকাটা যদি তোমার টার্গেট থাকে 60 বছরের পরে প্রতি মাসে তুমি এটা পেতে চাও এবং ওই 4টা কন্ডিশন ফুলফিল করতে পারো, তাহলে তুমি এই স্কিমটা নিতে পারো। এটা গভর্নমেন্টের স্কিম, তাহলে এখন থেকেই চলতে থাকবে। ধরলাম 18 বছর, 1000 টাকা আমার টার্গেট, মাসে মাসে 42 টাকা করে কাটবে। কতদিন কাটবে? 42 বছর কাটবে। যেই আমার বয়স 60 হলো, টাকা আর কাটবে না, প্রতি মাসে 1000 টাকা করে ঢুকবে। কতদিন?
যদি 100 বছর পর্যন্ত বাঁচি তাহলে 100 বছর পর্যন্ত আমি 1000 টাকা করে পাবো। শুধু তাই না, আমার অবর্তমানে আমার স্পাউস যে থাকবে, ওয়াইফ যিনি যারা আছে তাদের স্পাউস, সে পেতে থাকবে। দুজনের অবর্তমানে যে টাকাটা আমরা দিয়েছি 42 বছর 42 টাকা করে, সেই টাকাটা নমিনিকে ফেরত দিয়ে দেবে। এই রকম একটা স্কিম আছে। এই স্কিমটা কিভাবে নিতে হয়? সরাসরি ব্যাংকে গিয়ে বা পোস্ট অফিসে গিয়ে বলতে হয় যে আমি এপিওয়াই স্কিমটা নেব। কেউ কি নিয়েছে এখানে? ও ভেরি গুড, ওর জন্য একটা হাততালি হয়ে যায়, ওর জন্য দুজন। সুন্দর সুন্দর সুন্দর। তার মানে এ হচ্ছে কি দূরদর্শী সম্পন্ন, এরা দুজন দূরদর্শী সম্পন্ন এবং সচেতন। এখানে কিছুই নেই, কিছু নাই, কিন্তু প্ল্যানিং করতে পারছি। আমি 60-এর পরে আমার জীবনটা কেমন, এখন যদি ট্যাক্সেবল হয়ে যাও, ধরো আফটার কমপ্লিট আফটার দিস তুমি একটা জব পেলে যেখানে তোমার প্রতি মাসে স্যালারি হচ্ছে 80,000 টাকা বা 1 লাখ টাকা। আমারই এক স্টুডেন্ট, ও কি করলো, পাশ করলো ক্লাস 12, তারপরে গিয়ে ভর্তি হলো ইঞ্জিনিয়ারিং এ। তারপরে কি হলো, ইঞ্জিনিয়ারিং এ লাস্ট ইয়ারে ও ক্যাম্পাসিং হলো। ক্যাম্পাসিং হওয়াতে ওর অ্যামাজন কোম্পানিতে ওর চাকরি হলো। ওর প্যাকেজ কত শুনলে অবাক হয়ে যাবে, প্যাকেজ 40 লাখ পার ইয়ার। তাহলে কর্মজীবনে ঢোকার সঙ্গে সঙ্গে ও ট্যাক্সেবল হয়ে গেল। কিন্তু ও যদি এই স্কিমটা আগে নিত তাহলে কিন্তু চলতে থাকতো। এখন আর ওই স্কিমটা নিতে পারবে না, বয়স এবং অন্যান্য ক্রাইটেরিয়া যদি হয় ফুলফিল করে, কিন্তু এটার জন্য সে আর নিতে পারবে না। কাজেই ট্যাক্সেবল হওয়ার আগে এটা যদি নিয়ে নিই তাহলে এটা কন্টিনিউ করতে থাকবে। যে এই স্কিমটা আমরা নেব, কারণটা কি, আমাদের একটা ফিউচার আছে, তার প্ল্যানিং আমাকে সঠিক সময়ে নিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার আবার ব্যাক করে আসি ওই প্রসঙ্গে। আচ্ছা, একটু শুনে নিই কেমন লাগছে। আমি তো অনেক কিছু বলে দিচ্ছি। আমাদের ফিনান্সিয়াল আমরা সক্ষম হবো কিনা সেটা অ্যাকচুয়ালি 3টা বিষয়, 3টা স্তম্ভের উপর নির্ভর করে। ফিনান্সিয়াল এডুকেশন, ফিনান্সিয়াল অ্যাটিটিউড আর ফিনান্সিয়াল স্কিল। এই 3টা বিষয়ের উপরে নির্ভর করে ফিনান্সিয়াল লিটারেসি। আমাদের ফিনান্সিয়াল নলেজ থাকতে হবে, আমাদের স্কিল থাকতে হবে, ফিনান্সিয়াল স্কিল থাকতে হবে। যেমন ওদের স্কিলের ব্যাপারে আমি বলবো, এখন ওদের প্ল্যানিং খুব সুন্দর, সঠিক সময় নিয়েছে সিদ্ধান্ত, সেই জন্য 42 টাকা করেই দিতে হচ্ছে। যদি বয়স 25 হয়ে যায়, তখন যদি আমি স্কিমটা নিই তখন আর 42 টাকায় হবে না, তখন সেটা হয়ে যাবে হয়তো 56 টাকা, বেড়ে গেল। সঠিক সময়ে সিদ্ধান্ত নিলে এরকম হয়। ঠিক আছে? এটা ফিনান্সিয়াল লিটারেসির জন্য 3টে থাকে, একটু বলছি একটু পরে। এবার আরেকটা ব্যাপার বলছি, এটাও খুব ইম্পর্টেন্ট, যেটা আমাকে বলতে হবে। প্রাইস অফ প্রোক্রাস্টিনেশন। কেউ কিছু বলতে পারবে এর ব্যাপারে? প্রাইস অফ প্রোক্রাস্টিনেশন। আচ্ছা, বলি, একটা উদাহরণ দিয়ে বলি। এটা কিন্তু আমরা সবাই ভুক্তভোগী এটার জন্য। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নেওয়ার জন্য আমাদের অনেক ভুগতে হয়। এটাকে বলে প্রাইস অফ প্রোক্রাস্টিনেশন। কিরকম সেটা? ধরো আমি প্ল্যান করলাম প্রতি মাসে আমি 5,000 টাকা করে জমাবো। প্রতি মাসে আমি 5,000 টাকা করে জমাবো। একটা স্কিম পেলাম 10%। আমার বয়স কত? 20 বছর বয়সে আমি একটা সার্ভিস পেয়েছি, আমার এখন অন্যান্য খরচ নেই, বাবা মারা আছে, অসুবিধা নেই। কাজে আমার যে টাকা তার থেকে 5,000 টাকা প্রতি মাসে আলাদা করে রাখছি। এটা আমি জমাচ্ছি যেমন একটা স্কিম যেখানে 10% কোথাও নেই, আমি একটা বোঝার সুবিধার জন্য আমি বলে দিলাম। আমার যখন বয়স 50 হবে, তার মানে কতদিন পরে? 30 বছর পরে, তাই তো? 50 হবে, 30 বছর পরে আমি টাকাটা তুলে নিলাম। কত টাকা তুলতে পারবো? 1,77,00,000 টাকা। দেখো, এখানে কিন্তু কোনো ব্ল্যাক মানি নেই, এখানে কিন্তু কারো কোনো প্রশ্ন থাকবে না। সবার সামনে আমি 5,000 টাকা করে জমিয়েছি, একদম ফেয়ার, হোয়াইট। এবং সেটা বেড়ে হয়েছে 1,77,00,000 টাকা 30 বছর পরে, মানে যখন আমার বয়স 50।
যখন আমার অনেক রেসপন্সিবিলিটি, অনেক লায়াবিলিটি, অনেক দায়িত্ব, তখন আমার হাতে যদি 1,77,00,000 টাকা থাকে, তাহলে তো সব সিদ্ধান্তই আমি দিতে পারবো সবাইকে, ফ্যামিলিকে আমি পুরো ভালো মতন টেনে নিয়ে যেতে পারবো। কখনোই কারোর প্রতি নির্ভরশীল হতে হবে না, যদি আমার প্ল্যানিংটা ওইরকম থাকে। ঠিক আছে? তাহলে এই সিদ্ধান্তটাই এই 20 বছরে না নিয়ে আমি যদি 23 বছরে নিই, কয় বছর দেরি করলাম? 3 বছর। আমার হাতে কিন্তু 1,77,00,000 টাকার সুযোগ আছে, কিন্তু আমি 3 বছর দেরি করার জন্য আমি কত টাকা পাবো? 1,22,00,000 টাকা পাবো। কত টাকা পাবো না? 55,00,000 টাকা পাবো না। কারণটা কি? আমি 3 বছর নিয়েছি এই ডিসিশনটা নিতে, প্রতি মাসে 5,000 টাকা করে জমানোর ব্যাপারটা। আমার জীবনেই তো আমি বলি, আমি যখন চাকরি পেলাম প্রথম 5 বছর আমি 1 টাকাও জমাই না। তারপরে যেই বিয়ে করলাম তখন দেখি আরে এই শ্বশুরবাড়ি যেতে হচ্ছে, ওখানে যেতে হচ্ছে, এই দায়িত্ব ওই দায়িত্ব, আমার তো পকেট ফাঁকা, কারণ আমার তো এগুলো মাথাতে ছিল না, কেউ আমাকে এরকম ভাবে বলেনি। কত বিপদ, পদে পদে বিপদ, আমাকে কেউ সাবধান করে দেয়নি। আমার তখন সেন্স আসলো আমাকে টাকা জমাতে হবে। যখন যেরকম, যখনই আয় বাড়ছে সঙ্গে সঙ্গে ওটা জমাই, যখন আয় বাড়ছে তখনই আমি ওটা জমাই। এক মুহূর্ত একটা সুযোগ আমি নষ্ট করি না, কারণ প্রাইস অফ প্রোক্রাস্টিনেশন মানে হচ্ছে এটাই যদি 5 বছর দেরি করি, ধরো 5,000 টাকা করে জমাতে হবে, এটা আমি সিদ্ধান্ত নিলাম 25 বছরে। 25 বছরের সিদ্ধান্ত নেওয়ার জন্য 1,77,00,000 টাকা আমি পাবো না। আমি 77,00,000 টাকাই পাবো না, পাবো 1 কোটি টাকা। 77,00,000 টাকার সুযোগ কিন্তু হাত থেকে বেরিয়ে গেল, কেউ কিন্তু বাধা দেয়নি। আর ইচ্ছা করলেই আমি ধরতে পারতাম। 1,77,00,000 পারলাম না, 5 বছর আমি হেলায় নষ্ট করেছি, তাই সুযোগটা বেরিয়ে গেল। আর এটাই যদি 10 বছরে নেই, 10 বছর বাদে নেই, যখন আমার বয়স 30 হলো, তখন আমি সিদ্ধান্ত নিলাম 5,000 টাকা করে রাখবো, তাহলে আমি কত টাকা পাবো? 1,22,00,000 টাকাই আমি পাবো না, 50 লক্ষ টাকার মতন আমি পাবো। তাহলে হাত থেকে বেরিয়ে গেল কত সুযোগ, 10 বছরের জন্য কতটা সুযোগটা বেরিয়ে গেল। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত যদি আমি নিতে পারি, তাহলে ফিনান্সিয়াল ক্রাইসিস কখনোই হবে না, উই উইল বি ফিনান্সিয়ালি সাউন্ড। আর এই জিনিসগুলোই আমরা জানি না বা আমরা দেখতে চাই না, দেখতে পারি না, বুঝতে চাই না, সেই জন্যই কিন্তু আমাদের এই সমস্যাগুলো হচ্ছে। আমাদের সচেতন থাকতে হবে। এটাকেই বলে প্রাইস অফ প্রোক্রাস্টিনেশন, বিলম্ব ব্যয়। বিলম্ব করলেই ব্যয় হবে। ধরলাম 1 টাকা আছে, একদিন পরে 1 into 1 1 হলো, 2 দিন পরে 1 into 2, 3 দিন পরে 1 into 3, বাড়ছে, কিন্তু সময় দিয়ে মাল্টিপ্লাই করলেই বাড়ছে। আর সময়টা যদি শূন্য হয়, যতই থাক মাল্টিপ্লাই করলে শূন্য হবে। সময়ের মূল্য এটাই। আর আরেকটা কথা আমি বলি, সেটা কি? সেটা হচ্ছে সিম্পল রেট আর কম্পাউন্ড রেট। এই দুটো জিনিস সম্পর্কে খুব সুন্দর ধারণা যদি না থাকে, তাহলে কিন্তু আমরা চলতে পারবো না। সিম্পল রেট আর হচ্ছে কম্পাউন্ড রেট। একটা ছোট্ট উদাহরণ নেই, সেটা উদাহরণ দিলে পরে ক্লিয়ার হয়ে যাবে। সেটা কি? দুজন আছে, দুজনেরই বয়স, এদিকে একজন দাঁড়িয়ে আছে, এদিকে একজন দাঁড়িয়ে আছে, দুজনেরই বয়স 20 বছর, 20। ওরা সিদ্ধান্ত নিল প্রতি মাসে সে
1000 টাকা করে জমাবে। কেউ 1000 টাকা জমাচ্ছে, এদিকে যে আছে 1000 টাকা করে জমাচ্ছে। এদিকে যে আছে সে খুব সিনসিয়ার, ও কি করলো, জমিয়ে যাচ্ছে। আর ডান দিকে যে আছে সে অতটা সিনসিয়ার না, সে কি করলো, জমাচ্ছে জমাচ্ছে, যেই 10 বছর হলো যত টাকা জমলো ওইটা নিয়ে ও ফিক্সড করে দিল, যেখানে কম্পাউন্ড রেট অফ ইন্টারেস্টে ইন্টারেস্ট দেয়। আর ও জমাচ্ছে না, মাসে মাসে জমানো কঠিন ব্যাপার মনে হয় ওর কাছে, ও জমাচ্ছে না, ও একটু হেয়ার টাইপের। কিন্তু এ খুব সিরিয়াস, প্রতি মাসেই 1000 টাকা করে জমালো। ওদের বয়স যখন নাকি 65 হলো তখন ওরা টাকা তুলে নিল, এও তুলে নিল, এও তুলে নিল। এ কত টাকা তুললো, যে প্রতি মাসে জমিয়েছে, এ 4 লক্ষ টাকার মতন, 4.5 লক্ষ টাকার মতন তুলবে। আর যে নাকি প্রতি মাসে জমায়নি, জাস্ট 10 বছর জমানোর পরে টাকাটাকে ফিক্সড করেছে, সে কত টাকা পাবে, সে পাবে 17 লক্ষ টাকা। এতটা ডিফারেন্স কেন? এ কিন্তু জমায়নি, মাত্র 10 বছর জমিয়েছে। এ একদম 20 বছর থেকে 65 বছর পর্যন্ত জমিয়েও অত টাকা হলো। এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা হওয়ার কারণ হচ্ছে কম্পাউন্ড রেট অফ ইন্টারেস্ট। ইন্টারেস্টের উপরে ইন্টারেস্ট হতে থাকবে এখানে, আর এখানে সেটা হচ্ছে না। সেই জন্য অল্প জমিয়েও তার এত টাকা হবে। কাজেই এই দুটো জিনিস যখন নাকি আমাদের ধারণা ক্লিয়ার থাকবে, তখন আমরা যখন টাকা ইনভেস্ট করতে যাব, এবং হামেশাই আমিও, স্যারদের মধ্যে অনেকেও আছেন, ধরুন 5000 টাকা হাতে আছে, বলে এটা আমি ফিক্সড করব। আমরা কি করি, আমরা ব্যাংকে গেলাম বা পোস্ট অফিসে গেলাম, গিয়ে বললাম আমি 5000 টাকা 5 বছরের জন্য ফিক্সড করব। তখন ওরা কি করবে, একটা ফর্ম দিয়ে দেয়। ফর্মের মধ্যে অনেকগুলো পয়েন্ট থাকে না, নাম লেখো, কত বছরের কি, অনেক পয়েন্ট থাকে, ঠিক আছে, ইন্টারেস্ট রেট, অনেক কিছু থাকে। আমরা কি করি, আমরা ওরা বলবে কি যে লোক থাকবে, লোক বলবে এখানে সই করে দিন, এখানে সই করে দিন, কত টাকা সেটা লিখে দিন, আর কিছু কিন্তু আমরা ফিল আপ করি না। ওরা কি করলো, ওটা নিয়ে গেল। এখন বাদ বাকিগুলো তো ওকে ফিল আপ করতে হবে। ও কি করবে, নিজের মতন করে ফিল আপ করবে। ও কি করবে, ও ব্যাংকের উদ্দেশ্য বা যে ইনস্টিটিউশনে আপনি রাখছেন তার উদ্দেশ্যটাকে মাথায় রেখে ও ফিল আপ করবে। ওখানে ইন্টারেস্ট রেট যেটা আছে সেখানে সিম্পল আছে, কম্পাউন্ড আছে, আপনাকে টিক মার্ক দিয়ে দিতে হবে। যে আপনি মাসে মাসে টাকা তুলছেন, তাহলে সিম্পলের মধ্যে পড়ে গেল, ঠিক আছে, সিম্পলে মাসে মাসে আপনার অ্যাকাউন্টে জমা হয়ে গেল। আবার একটা আছে যে না, একদম একবারে গ্রোথ, একবারে আমি লাস্টে গিয়ে তুলবো। ওরা ওদের সুবিধা মতন দিয়ে দিল। ওরা কি করলো, মাসে মাসে তুলবেন এরকম ভাবে একটা তুলে দিল, বা যখন ইন্টারেস্ট হচ্ছে তুলে দিচ্ছে, টিক মার্ক কিন্তু ওরা দিয়ে দিল। ওদের ইন্টারেস্ট, ওদের স্বার্থ চরিতার্থ করার জন্য ভুল করে গেলাম। আমি এই সুযোগটা পেতাম, 17 লাখের সুযোগটা পেতাম না, নিয়ে আমি কি করলাম, 4 লাখের সুযোগ দিলাম। আমার এখানে বলার উদ্দেশ্য হচ্ছে এটা, যে যখন আমরা ফর্ম ফিল আপ করবো, পুরোটা আমি বুঝে নিয়ে করব, সেটা কিন্তু আমরা হামেশাই করি না। যেমন ধরুন কোনো LIC-র এজেন্ট আসলো, এসে খুব অনেক স্কিমের কথা বললো, একটা স্কিম আমার ওর কথায় পছন্দ হলো, আমি কিন্তু স্কিমটা ডিটেলসে গেলাম না, দেখলাম না, ওর কথার উপর ভিত্তি করে ও তারপরে একটা 4 পাতার ফর্ম সামনে দিয়ে বললো এইখানে এখানে সই করে দেন, তারপরে একটা ভোটার কার্ড, মুখ কার্ড লাগবে যেগুলো, সেগুলো জেরক্স কপি দিয়ে দেন, দিয়ে দিল, ও বাড়িতে বসে করে দিল। এটা করা চলবে না, তাহলে আমি ফিনান্সিয়ালি লুজার হয়ে যাব। এটা করা চলবে না। সমস্ত কিছু আমি বুঝে নিয়ে তবে আমি সই করে ওর হাতে তুলে দেব, ও ওর সুবিধাটা মাথায় রেখে কিন্তু করবে। এই কাজটা কিন্তু করা যাবে না। অ্যাওয়ারনেস প্রোগ্রামে এটাও একটা কথা, এই জিনিসটা করা চলবে না। আচ্ছা, এবার একটু প্রসঙ্গটা পাল্টে যাই, অনেক কিছু মাথায় আসছে বলবো বলে আমি আবার ওইভাবে আসছি। ব্যাংকের কি অ্যাকাউন্ট আছে সবার? আছে। ব্যাংকে কি করে টাকা তুলি? ATM বা উইথড্রল বা চেক দিয়ে টাকা তুলি তো? ATM কি সবার আছে? ATM কার্ড যখন থাকে তখন কি করতে হয়? ওই মেশিনের সামনে তো লোক থাকে না, মেশিনের সামনে যেতে হয়, মেশিনের সামনে গিয়ে মেশিনে ইনসার্ট করতে হয় কার্ডটাকে, তাই না? তাই করতে হয় তো।
তারপরে অপশন আসে কি করবে, টাকা জমা দেবে না একটা স্টেটমেন্ট নেবে, ব্যালেন্স ইনকোয়ারি বা টাকা উইথড্রলে কিছু একটা অপশন থাকে, যেটা প্রয়োজন সেটা আমি করলাম, ধরলাম উইথড্রল, আমি উইথড্রলে ক্লিক করলাম। তারপরে আসলো কত টাকা, টাকাটা আমি লিখলাম, ধরলাম 1000 টাকা, 1000 টাকা লিখলাম। তারপরে আসলো পিন দাও, পিনটা কি? পিনটা হচ্ছে চাবি। কিসের চাবি? আমার যে টাকার বাক্স আছে, অ্যাকাউন্ট মানে কি টাকার বাক্স, তো ওখানে কার টাকা থাকে? আমার টাকা থাকে। আমার অ্যাকাউন্টে আমার টাকা, তোমার অ্যাকাউন্টে তোমার টাকা। টাকার বাক্স খোলার জন্য, ঠিক আছে, আমি পিন দিলাম, টাকার বাক্স খুলে গেল। তারপরে ওখান থেকে 1000 টাকা বেরিয়ে আসলো। তারপরে আমরা কি করি? টাকা বেরিয়ে আসলো, টাকাটা নিই, গুনি, গুনি কিনা, টাকাটা গুনি। তারপরে কি করি? ক্যান্সেল বাটনটা টিপতেই হবে বা ক্লিয়ার বাটন টিপতেই হবে। তা না হলে ওখানে 5-6 সেকেন্ড দাঁড়িয়ে থাকতে হবে, অটোমেটিক অফ হবে, অটোমেটিক টাকার বাক্স বন্ধ হবে। ঠিক আছে, আমি যদি তখনই বেরিয়ে যাই, তারপরে যদি কোনো চালাক লোক থাকে, সে কিন্তু এসে দেখবে টাকা ভর্তি, বাক্স খোলা। ঠিক আছে, তারপরে কি হবে সেটা আমরা সবাই জানি। কাজেই এটা করে আসতে হবে, এই ভুলটা যেন না হয়। ভুল তো আমরা করি, যে ভুল করে সেই ছাপাটার হয়। এটা গেল 1 নম্বর মেসেজ। 2 নম্বর মেসেজ, আমি 1000 টাকা তুলেছি, দুটোই 500 টাকার নোট বেরোতে পারে কিনা? দুটোই 500 টাকার নোট বেরোলো, খুব ভালো কথা। আমি টাকা নিলাম, আমি সব জানি, খুব কনসাস। আমি টাকাটা দেখে নিলাম, যেই দেখলাম টাকাটা, দেখলাম একটা টাকা তো ঠিকই আছে, একটা টাকা জাল বা একটা টাকা ছেঁড়া বা একটা টাকার মধ্যে কালি পড়া আছে, যেটা বাজারে চলবে না, ওখানে তো লোক নেই। তখন আমি কি করব? ব্যাংকের ম্যানেজারের কাছে ছুটতে হবে, তাই তো? না কি করতে হবে? ওখানে তো লোক নেই, কি করতে হবে? ম্যানেজারের কাছে ছুটতে হবে, উপায় নেই। যেই ম্যানেজারের কাছে আমি গেলাম, ওখানে টাকা ঢোকানোর দায়িত্বটা কার? ম্যানেজারের। ও তো সব টাকা চেক করে নিয়ে ওখানে ঢুকাবে, এটা হচ্ছে ওর দায়িত্ব। তার মানে ওখানে একটা ফেক নোট ঢুকলো, এটা কার নেগলিজেন্সে? ওর নেগলিজেন্সে। ও নিজেকে সেভ করার জন্য যখনই এই কথাটা বলবো যে এই টাকাটা পাল্টে দাও, ও তখন কি করবে? বলবে না না, এটা হতেই পারে না, আপনি বাজার থেকে নিয়ে এসেছেন, তাই বলবে। এটাই 100%, এইটাই হবে ও নিজেকে বাঁচানোর জন্য। কারণ ওটা যদি ও স্বীকার করে নেয়, তার মানে ওর ফল্ট হলো, তোকে নানা রকম চিঠি চাপাটি করতে হবে হায়ার অথরিটির সাথে। তাহলে তো মুশকিল হয়ে যাবে। তখন আমাকে কি করতে হবে? কে জানো, বলো, একটু হেল্প করো। হ্যাঁ, একদম ঠিক পয়েন্ট এসছে। যখন নাকি ছেঁড়া টাকাটা বেরোলো, আমার দায়িত্ব, আমার দায়িত্ব হচ্ছে এটা, ওইটা টাকাটাকে আমি মুখের সামনে ধরবো, এরকম করে মুখের সামনে ধরবো, ওই টাকাটাকে ঘুরিয়ে মুখের সামনে ধরবো। ধরার পরে যদি সম্ভব হয়, যদি কাগজ থাকে ভেতরে, একটা স্টেটমেন্ট বের করব। স্টেটমেন্ট বের করলে ওখানে ডেট টাইম সব দেওয়া থাকে। তারপরে ক্লোজ বাটনটা টিপে বেরিয়ে যাব, ম্যানেজারের কাছে যাব। ম্যানেজার যদি রিফিউজ করে, ফুটেজ চেক করতে বলবো। ফুটেজ যখনই ও চেক করবে, দেখবে যে একজন লোক আসছে, দেখছে, টাকা তুলছে, তারপরে মুখের সামনে ফেক নোটটা, তখন আর একটা কথাও বলবে না, টাকা পাল্টে দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করবে। আমি এই মেসেজটা দিতে চাইছি যে যদি দুর্ভাগ্য হয়, ওখান থেকে যদি এরকম কোনো নোট বেরোয়, ঘাবড়ানোর কিছু নেই, এটা কিন্তু হবে। এই মেসেজটাও আমার আজকে দেওয়ার একটা উদ্দেশ্য। আর একটা কথা বলি, এটাও আমাকে দিতে হবে, যেহেতু এটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম। কেমন লাগছে একটু শুনে নিই, ভালো না লাগলে প্রসঙ্গটা চেঞ্জ করবো। ভালো লাগছে? ব্যাংকে যেহেতু অ্যাকাউন্ট আছে, আমাদের নানা রকম টাকা ঢোকে। এডুকেশনের জন্য গভর্নমেন্ট থেকে টাকা দেয়, এই কি যেন 12 পাস করার পরে টাকা ঢুকলো, তারপরে ডিগ্রি পড়ার সময় টাকা ঢুকলো, ঢোকে তো নানা রকম টাকা ঢোকে। বা কখনো চেক পেলাম, আমি জমা দিলাম, ঠিক আছে। আর ব্যাংকে যারা বসে থাকে, যারা ব্যাংকে কাজ করে, তাদের কাছে আমরা যাই কি তাদের জন্য? না,
ওরা বসে আছে আমাদের জন্য। ব্যাংকের উদ্দেশ্য সার্ভিস দেওয়া, সেই জন্য লোক দরকার, সেই জন্যই ওরা ওখানে বসে আছে। এটা কিন্তু কখনোই ভাবা ঠিক হবে না ওদের জন্য আমরা ওখানে যাই। তা আমার অ্যাকাউন্টে আমি চেক জমা দিয়েছি বা কোথা থেকে একটা টাকা ঢোকার কথা ছিল, ওরা বলছে ঢুকে গেছে, কিন্তু ঢুকছে না। যতবারই যাই ম্যানেজার বলে যায় না ঢোকেনি, কিছু করার নেই, আমাকে অ্যাভয়েড করার চেষ্টা করে, সে যে কারণেই হোক ঢুকছে না। তখন আমি কি করব? এইখানেই আমার মেসেজটা। তখন আমি কি করব কে জানে, বলো দেখি। আমাকে, আমি গেলেই ও তাড়াতাড়ি নানা কাজের ব্যস্ততা দেখাবে, মাথাই তোলে না। কিন্তু আমার টাকা ঢুকেছে, আমি শুনেছি টাকা এসেছে, ঢুকেছে, কিন্তু শো করছে না। তখন আমি কি, এরকম সমস্যা হলে আমি কি করব? আমাকে জানতে হবে। হ্যাঁ বলুন, বলো না, কোথায় করব? হ্যাঁ, কাস্টমার কেয়ার, ঠিক। এছাড়াও আছে রাস্তা, সেটা আমি বলবো। হ্যাঁ, আসল কথা হচ্ছে এইখানে সমস্ত ব্যাংকের রেগুলেটরকে আরবিআই, আর প্রতিটা স্টেটে একজন অফিসার থাকে, ওম্বার্সমেন্ট অফিসার একজনই থাকে। শুধু কি করতে হবে, ওম্বার্সমেন্ট অফিসারের ফোন নাম্বার নিতে হবে, ব্যাংকে গেলেই বলবে, যদি না বলে কিচ্ছু করার নেই। আমাদের মোবাইলে তো গুগল মাস্টার আছে, আছে কি না? ওই মাস্টারকে জিজ্ঞেস করলেই বলে দেবে যে ওম্বার্সমেন্ট অফিসারের নাম্বার কত, একটা রিং করে দাও। ধরবে না, কারণ এত লোক করে, প্রতি স্টেটে একজন করে থাকে, ওয়েস্ট বেঙ্গলেরটা কলকাতায় আছে, ধরবে না। তখন রিং করে ছেড়ে দাও, দেখবে একদিন পরে বা দুদিন পরে ওখান থেকে কল ব্যাক হয়েছে। জিজ্ঞেস করবে কি সমস্যা, কেন ফোন করেছিলে। তখন সমস্যাটা বলবে, সমস্যাটা ডিটেলে বলতে হবে। বলার পরে বলো ঠিক আছে, হয়ে যাবে। পরের দিন আপনি ব্যাংকে যান, ব্যাংকে আপনি তখন ওই কাচের দরজার সামনে দাঁড়ান, ম্যানেজার বসে থাকে কাচের ঘরে না, দরজার সামনে দাঁড়ান। ম্যানেজার যদি দেখে যে আপনি দাঁড়িয়ে আছে, ওর চেয়ার ছেড়ে উঠে এসে দরজা খুলে নিয়ে চেয়ারে বসাবে আপনাকে। এতটাই পরিবর্তন দেখতে পাবে। কাজেই এখানে একটা কথা আমি কোন মেসেজটা দিতে চাচ্ছি, ব্যাংকে সমস্যা হলে ওম্বার্সমেন্ট অফিসারকে ফোন করবেন, তাহলে সমস্যার সমাধান হবেই হবে। ঠিক সেই রকম আইআরডিএ বলুন, পিএফআরডিএ বলুন বা সেবি বলুন, পেনশন ফান্ডের সমস্যা হতেই পারে স্যার। যারা নাকি সার্ভিস করছেন, পেনশন পাবেন, কোনো সমস্যা হলো, হতেই পারে, হামেশাই হয়। সেইখানেও একজন ওম্বার্সমেন্ট অফিসার আছে পিএফআরডিএ। কাজে যদি কোনো সমস্যা হয়, তাহলে ওই ওম্বার্সমেন্ট অফিসারকে যদি ফোন করেন, প্রভিডেন্ট ফান্ড, পেনশন ফান্ডের সমস্যা মিটে যাবে। সিমিলারলি আইআরডিএ, ইন্স্যুরেন্সেও ওইরকম অফিসার আছে, তাকে ফোন করলে সমস্যার সমাধান মেটে। আর সেবি তো আছেই। সিকিউরিটি মার্কেটে যদি কোনো সমস্যা হয়, সিকিউরিটি মার্কেটে সমস্যা যদি হয়, তাহলে সেবিতে ফোন করতে হবে। সিকিউরিটি মার্কেটে ধরলাম আমি একটা কোম্পানির শেয়ার কিনলাম, কোনো একটা বিশেষ কোম্পানির শেয়ার কিনলাম, ডিভিডেন্ড দিচ্ছে। যেহেতু আমি কোম্পানির শেয়ার কিনেছি, আমি কিন্তু ওই কোম্পানির মালিক। যত টাকা কিনলাম তত টাকার আমি মালিক। যার 1 কোটি টাকা ইনভেস্ট করেছে সেও মালিক, তার ডেজিগনেশন মালিক। আমি 1000 টাকা ইনভেস্ট করেছি, আমার ডেজিগনেশন মালিক ওই কোম্পানির। ন্যাচারালি ও যে ফ্যাসিলিটিগুলো পাবে, আমিও ঠিক সেই অনুপাতে সেই ফ্যাসিলিটিগুলো পাবো। যদি এখানে কোনো ডিফারেন্স হয় যে ওকে অ্যানুয়াল রিপোর্ট পাঠাচ্ছে, আমাকে পাঠাচ্ছে না, আমি তো মালিক, আমাকেও পাঠানো দরকার, পাঠাচ্ছে না। ডিভিডেন্ড ও পাচ্ছে, আমি পাচ্ছি না, যেহেতু অল্প অ্যামাউন্ট। ও হয়তো পাচ্ছে 10,000 টাকা, আমি পাবো 10 টাকা ডিভিডেন্ড, সেই জন্য ওরা ইগনোর করছে না। এই সমস্ত ক্ষেত্রেও কি করতে হবে, সেবির একটা নাম্বার আছে, ওখানে ফোন করতে হবে।
1800227575 ওখানে ফোন করে আপনাকে বলতে হবে যে আমার এই সমস্যা, দেখবেন পরের দিনে আপনার সমস্যার সমাধান হয়ে গেছে, কোম্পানি রিলেটেড। ঠিক সেই রকম মিউচুয়াল ফান্ড সম্পর্কে আইডিয়া আছে? মিউচুয়াল ফান্ড এন্টায়ারলি কন্ট্রোলড বাই সেবি। মিউচুয়াল ফান্ডে যদি কোনো সমস্যা হয় সেবিকে বললে পরে সঙ্গে সঙ্গে তার সমাধান হবে। আচ্ছা, এবার একটু আবার সেই সেভিংস আর ইনভেস্টমেন্টে আসি। ইনভেস্টমেন্ট আমি কোথায় করব? আমার হাতে কিছু টাকা জমেছে, সেই টাকাটা আমি কোথায় রাখবো? এই রাখার সিদ্ধান্তটা কিন্তু কঠিন সিদ্ধান্ত। আগেকার দিনের লোকেরা কি করতো, আমার বাবা মাদের আমলে কি দেখেছি, বাড়িতে কৌটার মধ্যে রাখতো, ঘটের মধ্যে রাখতো, বিছানার নিচে রাখতো, ঠাকুরের আসনের নিচে রাখতো। এরকম অভিজ্ঞতা আছে? বাড়িতে রাখার অভিজ্ঞতা কিন্তু জিজ্ঞেস করবে বাবা আমার কাছে, তাদের আছে। এইভাবে রাখতো, এইখানে এইভাবে করে ইনভেস্টমেন্ট করা কি ঠিক না। আমি খুব কনসিয়াস, আমার হাতে 2000 টাকা আছে, আমি সব সময় হাতে রাখি সেফটি সিকিউরিটির জন্য। আমি যেখানে যাই হাতে 2000 টাকা আমার আছে, কারণ ওটা আমার টাকা, আমার ইনভেস্টমেন্ট ডিসিশন, আমার হাতে টাকা রাখাটা। আমি বাস স্ট্যান্ডে গেলাম, বাসের জন্য অপেক্ষা করছি, হাতে টাকাটা আছে। বাস আসতে দেরি আছে, ওয়েটিং রুমে বসে আছি, ঘুমিয়ে পড়লাম, হাত আলগা হয়ে গেল, চোখ খুললাম, আধা ঘন্টা পরে যখন চোখ খুললাম হাতে কি দেখবো? 2 এর জায়গায় 4 হয়ে আছে। 4000 হয়ে যাবে, কি হবে? থাকবেই না কিছু, শূন্য। কারণ আমার ইনভেস্টমেন্ট করার যে ডিসিশন সেটা ভুল হয়েছে। আমি কনসিয়াস, আমি কি করলাম, একটা কৌটার মধ্যে ভরে আমি মাটি গর্ত করে একটা জায়গায় রেখে দিলাম, ভাবছি যে 5 বছর পরে মেয়ে যখন বড় হবে, কলেজে ভর্তি হবে, সেই সময় আমি খরচটা করব। সেই জন্য আমার সিদ্ধান্ত হচ্ছে মাটির নিচে গর্ত করে রাখা, যাতে কেউ না দেখে। এতটাই আমি সাবধানতা অবলম্বন করলাম। 5 বছর পরে টাকাটা আমি তুললাম, কত টাকা বেরোবে? তাই বেরোবে না? দেখো, একটা কথা বলি, আমাদের না কয়টা চোখ? আমাদের 3টা চোখ। 2 চোখ দিয়ে দেখি, আর 3 নম্বর চোখ দিয়ে সব দেখতে পারি, যেটা এই 2 চোখ দিয়ে দেখা যায় না। আমি যদি বলি বাড়ির দরজার পিছনে কি আছে তোমার বাড়ি, তুই বলতে পারবে না? তোমার পড়ার টেবিলে কি আছে বলতে পারবে না? কটা বই কোথায় আছে, আলমারিতে কোথায় আছে, কোথায় চাবি থাকে বলতে পারবে না? কেমন করে পারো? তুমি তো এখানে বসে আছো। ওইটাকে বলে 3 নম্বর চোখ। ওখান থেকে যখন টাকাটা বের করলাম মাটি গর্ত করে, 2 চোখ দিয়ে দেখবো 2000 টাকা আছে, কিন্তু 2000 টাকা নেই। 2000 টাকা নেই। আজকে আমি 2000 টাকা দিয়ে যে জিনিসটা কিনতে পারি, 5 বছর পরে ওই 2000 টাকা দিয়ে ওই জিনিসটা আমি কিনতে পারবো না। তার মানে টাকাটা কি হলো? কমে গেল, তাই না? 3 নম্বর চোখ দিয়ে দেখ। ইনভেস্টমেন্ট করার সময় 3 নম্বর চোখ দিয়ে দেখতে হবে। মাটির নিচে রাখা ওটাও রং ডিসিশন, ইনভেস্টমেন্ট ডিসিশন রং। তাহলে আমি কোথায় রাখবো? এটা রাখার জন্য তিন ধরনের মানুষের 3 রকম জায়গা আছে। তিনটাই জায়গা আছে, 3 ধরনের মানুষের নেচার তো বিভিন্ন রকমের হয়। কেউ আছে, কিছু ড্রাইভার আছে খুব জোরে গাড়ি চালায়, একদম ডেস্টিনেশনে পৌঁছে দেয় বিফোর টাইমে, খুব ভালো ড্রাইভার। কিন্তু ওরা এই কথাটা কখনোই চিন্তা করে না যে যদি কোনো ঘটনা ঘটে কি হবে, কনসিকুয়েন্স চিন্তা করে না, রিস্কটা ফ্যাক্টরই না তাদের কাছে। এই ধরনের মানসিকতার লোকজন যারা টাকা রাখতে যাবে, যে এটা 100 টাকা 200 টাকা হবে, আবার 100 টাকা 10 টাকায় নেমে আসবে, এই ধরনের মানসিকতার লোকজন কোথায় টাকা রাখবে? শেয়ার মার্কেটে। একদম শেয়ার মার্কেটে। আজকে বাড়বে, কালকে কমে যাবে। আজকে তুমি একটা শেয়ার কেনো, যেমন এই রিসেন্টলি একটা আইপিও হয়েছে, 2,500 টাকা রেখেছে মিনিমাম প্রাইস, যেই দিন নাকি ক্লোজ হলো পরের দিনই ওটা 1,500 টাকা নেমে গেল।
এই রিসেন্ট ঘটনা, সবাই তো বললো এ কি, এই কাণ্ড কি করে হলো, সেবি কি কিছু দেখে না? তো সিদ্ধান্ত কিন্তু নিয়েছি আমি নিজে, বিচার বিবেচনা না করেই সিদ্ধান্ত নিয়েছি। এরকম কাণ্ড হয়। তাহলে শেয়ার মার্কেটে আমি টাকা রাখবো, রাখার আগে কতগুলো শর্ত আছে। কি শর্ত আছে? শেয়ার মার্কেট সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। শেয়ার মার্কেট কি, ওখানে কি কি জিনিস কেনা বেচা হয়, শেয়ার কি, ডিবেঞ্চার কি, বন্ড কি, যেগুলো কেনা বেচা হয়, ওখানে কেনা বেচার পদ্ধতিটা কি, ডিপোজিটারি সিস্টেমটা কি, ডিপি কি, ডিম্যাট অ্যাকাউন্ট কি, এগুলো সম্পর্কে যদি সম্যক ধারণা না থাকে তাহলে শেয়ার মার্কেটে যাওয়া একদম উচিত না। আমি বলবো যাওয়াই ঠিক না। অ্যানুয়াল রিপোর্ট দেখে বুঝতে হবে কোন কোম্পানির ফিনান্সিয়াল স্বাস্থ্য ভালো, কোন কোম্পানির ফিনান্সিয়াল স্বাস্থ্য খারাপ, সেটা বুঝতে হবে। একটা ছোট্ট উদাহরণ দিই, আমার পকেটে 100 টাকা আছে আর আমার পাশে যে দাঁড়িয়ে আছে তার পকেটেও 100 টাকা আছে, কে বড় লোক, কে ফিনান্সিয়ালি কার কি অবস্থা, কিভাবে বলবে? দুজনের কাছেই 100 টাকা আছে, দুজন কি একই লেভেল, একই লেভেলে? কেন না? আমাকে দেখতে হবে আমার পকেটে যে 100 টাকা আছে এটা আমি কোথায় পেলাম। 100 টাকা আমার নিজের, 70 টাকা, 30 টাকা আমি ধার নিয়েছি, সেই জন্য লোন নিয়েছি, সেই জন্য আমার পকেটে 100 টাকা আছে। আর দ্বিতীয় জন, তার পকেটে 100 টাকা, সেটা ওর নিজের টাকা। এটা যদি দেখলে পরে আমি সহজেই বলতে পারবো ফিনান্সিয়ালি কে সাউন্ড, কার অবস্থা ভালো। আমি যে 30 টাকা ওটা আমাকে ফেরত দিতে হবে, ওটা আমার টাকা না। হতে পারি আমার পকেটে আছে 100 টাকা, 30 টাকা তো আমার না, কিন্তু ওইটা ওর 100 টাকা নিজে, কাজে ওর অবস্থা আমার থেকে ভালো। কাজে কোম্পানি ব্যালেন্স শিট দেখে বুঝতে হবে, কোটি টাকা দেখাচ্ছে ব্যালেন্স শিটে, এরও কোটি টাকা দেখাচ্ছে, দুটো কি একই লেভেলে ফেলবো, কোথায় আমি ইনভেস্ট করব? আমাকে ওই অ্যানালিসিস করে বুঝতে হবে কার ফিনান্সিয়াল কন্ডিশন ভালো। এই ক্ষমতাটা যখন আসবে তখনই আমরা কোম্পানি সিলেক্ট করে আমি সেই কোম্পানিতে টাকা ইনভেস্ট করব। কি করে ইনভেস্ট করব? ডিপোজিটারি সিস্টেম জানতে হবে। 3টা অ্যাকাউন্ট থাকতে হবে। একটা হচ্ছে ডিম্যাট অ্যাকাউন্ট। ডিম্যাট অ্যাকাউন্ট কি? এটা একটা বাক্স, অ্যাকাউন্ট যেরকম টাকার বাক্স, ডিম্যাট অ্যাকাউন্টও একটা বাক্স। আমরা গয়না ঠয়না কিনলাম, শেয়ার টেয়ার কিনলাম, ফিজিক্যাল শেয়ার কিনলাম, কিনে কোথাও তো রাখতে হবে। কোথায় রাখবো? বাক্সতে রাখবো, বক্সে রাখবো। সেই বক্সটার নাম হচ্ছে ডিম্যাট অ্যাকাউন্ট। এখানে টাকা থাকে না, এখানে সিকিউরিটিজ থাকে ইলেকট্রনিক ফর্মে। আমি শেয়ার কিনলাম, শেয়ারটা ওখানে থাকবে। আমি ডিবেঞ্চার কিনলাম, ডিবেঞ্চারটা ওখানে থাকবে। বন্ড কিনলাম, বন্ডটা ওখানে থাকবে, আমার বাক্সেতে থাকবে। আমি বিক্রি করলাম, ওখান থেকে বেরিয়ে যাবে। আর একটা অ্যাকাউন্ট থাকবে যেখানে টাকা পয়সাগুলো থাকবে। বিক্রি করলাম, অ্যাকাউন্টে টাকা গেল, আর ডিম্যাট অ্যাকাউন্ট থেকে জিনিসটা বেরিয়ে গেল। শেয়ার কিনলাম, অ্যাকাউন্ট থেকে টাকা গেল, আবার ডিম্যাট অ্যাকাউন্টে শেয়ারটা এসে ঢুকলো। এটা হচ্ছে ডিম্যাট অ্যাকাউন্ট। ডিম্যাট অ্যাকাউন্ট থাকতে হবে, ট্রেডিং অ্যাকাউন্ট থাকতে হবে যদি ট্রেডিং করতে চাই, আর হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট, একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। 3টা অ্যাকাউন্ট থাকতে হবে। কিন্তু কি করে কিনবো শেয়ার, কি করে কিনবো? শেয়ার কেনা বেচাটা যদি আমরা শিখতে পারি তাহলে কি আমাদের 1 মিনিটও আমরা ফেসবুক আর কি আছে না মোবাইলে, ওগুলোতে সময় নষ্ট করতে পারবো না। এতটাই ইন্টারেস্টিং। ধরো বাবার থেকে 50,000 টাকা নিলাম বা 10,000 টাকা নিলাম, নিয়ে আমি শেয়ার মার্কেটে গেলাম। শেয়ার মার্কেটে যেতে হয় না, হাতে মোবাইল থেকে শেয়ার মার্কেটে ঢোকা যায়। একটা খুললাম, ডিম্যাট অ্যাকাউন্ট খুললাম, আমার 3টা অ্যাকাউন্ট খুললাম, অনেক অ্যাপ আছে, একটা খুললাম, দেখলাম আজকে শেয়ার কিনলাম 100 টাকার শেয়ার, কালকেই এটা 150 টাকা হলো, আমি বিক্রি করে দিলাম। এরকম যদি সিচুয়েশন হয়, সকালে কিনলাম, বিকালে বিক্রি করলাম, মোবাইল দেখে দেখে, 1 সেকেন্ডও লাগবে না কিনতে, 1 সেকেন্ডও লাগবে না বিক্রি করতে। তাহলে যখন দেখবো আরে আমার ব্যালেন্স আছে, তখন কি আর ফেসবুক দেখে ও গান শুনে সময় নষ্ট করতে ইচ্ছা হবে? হবে? ওইটা যদি আসে যায়, ওইটাতেই সারাদিন কাটবে, সময় একটুও নষ্ট করতে পারবে না কেউ।
কাজে এটা জানতে হবে, শিখতে হবে। রিস্ক আগে থেকে নেওয়া যাবে না। টাকা আছে, টাকাটা কোথায় ইনভেস্ট করব সেটা করার জন্য কি করতে হবে, যদি শেয়ার মার্কেটে যাই রিস্ক আছে কিন্তু ডাইভার্সিফাই করে দিতে হবে। আমরা তো অ্যাসেটে ইনভেস্ট করি, অ্যাসেট শেয়ার হোক, ডিবেঞ্চার হোক, বন্ড হোক, রিয়েল এস্টেট হোক, গোল্ড হোক, বিভিন্ন জায়গায় ক্রুড অয়েল হোক, কমোডিটিতে ইনভেস্ট করি। তা আমরা কি করব, যে টাকাটা আছে সেটা ভাগ ভাগ করে পার্সেন্টেজ করে করে বিভিন্ন জায়গায় রাখবো। এক জায়গায় লস হলেও আর এক জায়গায় মেকআপ হয়ে যাবে। এই ডাইভার্সিফাই যদি আমরা করতে পারি ইনভেস্টমেন্ট, তাহলে শেয়ার মার্কেট ইজ দ্য বেস্ট প্লেস ফর ইনভেস্টিং। এবং আমি চাই যখন এইটা শুরুয়াতটা জীবনের শুরু থেকে করতে হবে, বেশি টাকা নিয়ে না, অল্প টাকা নিয়ে শেখার জন্য করতে হবে। তাহলে কিন্তু এইখানে আয় ব্যয় করতে পারলে অনেক বেশি ভালো ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়া যেতে পারে। এটা হচ্ছে তাদের জন্য যারা রিস্ক নিতে ভালোবাসে। আর যারা রিস্ক নিতে ভালোবাসে না, আমি কষ্ট করে আয় করছি, আমি রাখবো এবং এটা 5 বছর পরে কত হবে আমি এখনই ক্যালকুলেট করে বলে দিতে পারবো, 1 টাকা বেশিও হবে না, 1 টাকা কমও হবে না, এই রকম মানসিকতার লোকজন, তাদের জন্য সঠিক প্লেস হচ্ছে সেই সমস্ত অর্গানাইজেশন যাদের পেছনে গভর্নমেন্ট আছে। গভর্নমেন্ট ব্যাকড অর্গানাইজেশনে টাকা রাখলে আজকে টাকা রাখলে 5 বছর পরে কত হবে একদম অ্যাকুরেট বলে দিতে পারবে। আর যারা অল্প রিস্ক নিতে পারবে, 100 টাকার মধ্যে 20 টাকা লস হলে পরেও ম্যানেজ টলারেবল, এই ধরনের মানসিকতার জন্য যাদের হাতে সময় নেই, ওই মার্কেট অ্যানালিসিস করে কোম্পানি সিলেক্ট করে ইনভেস্ট করার সময় নেই, তাদের জন্য বেস্ট প্লেস হচ্ছে মিউচুয়াল ফান্ড। বেস্ট প্লেস যেখানে রিস্ক আছে, 20% রিস্ক আছে। এবং শর্ট টার্মের জন্য মিউচুয়াল ফান্ডে টাকা রাখা একদমই উচিত না। লং টার্মের জন্য মিউচুয়াল ফান্ড বেস্ট। এখানে আবার এসআইপি আছে, এসডব্লিউ আছে, গ্রোথ আছে, বিভিন্ন রকমের আছে, সেগুলো সব জেনে যাব আমরা আস্তে আস্তে। এই গেল ইনভেস্টমেন্টের জায়গা, ঠিক আছে। কোনো মেসেজ আসছে, সেই মেসেজে বলছে এই লিঙ্কে ক্লিক করতে হবে, করলে পরে এই সুবিধা পাওয়া যাবে। কখনোই না। ব্যাংক থেকে যত সমস্যাই বলুক না কেন, আমি ব্যাংকে গিয়ে আমি ঠিক করব, ফোনে আমি কিচ্ছু বলবো না। তা না হলে কিন্তু আমাদের টাকা খোয়া যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। আইডিয়া আছে? হ্যাঁ আছে, ভেরি গুড। কি করতে হয়? ও বলবে ক্রেডিট কার্ড সম্পর্কে। ক্রেডিট কার্ড হচ্ছে ব্যাংক লোন দিচ্ছে। ক্রেডিট মানে লোন। কি লোন? আমাকে বলে দিল যে 20,000 টাকা তোমাকে স্যাংশন করে দিল, একটা কার্ড দিয়ে দিল, যখন তখন আমি 20,000 টাকা খরচ করতে পারবো। কন্ডিশন হচ্ছে ওই যে একটা টাইম থাকে, গ্রেস টাইম, ওই টাইমের মধ্যে আমাকে ফেরত দিতে হবে। ধরলাম আমি 10,000 টাকার একটা জিনিস কিনলাম ক্রেডিট কার্ড দিয়ে, আমি 9,900 টাকা আমি ফেরত দিলাম, বা 9,999 টাকা আমি ফেরত দিলাম, 1 টাকা আমি ফেরত দিতে পারলাম না। 1 টাকা তো কোনো ব্যাপার না। তা ক্রেডিট কার্ডে ক্রেডিট ব্যালেন্স থেকে গেল 1 টাকা, আমি ভুলে গেলাম, ক্রেডিট কার্ড আমি বন্ধ করে দিলাম, ইউজই করি না। 5 বছর পরে আমার মনে হলো ক্রেডিট কার্ড সব বন্ধ করে দেব। দেখবে ওই 1 টাকাটাই 1000 টাকার উপরে হয়ে আছে। যখনই নাকি গ্রেস পিরিয়ড পার হবে, প্রতি ঘন্টায় ঘন্টায় ওরা ইন্টারেস্ট ক্যালকুলেট করে, ইন্টারেস্টের উপরে ইন্টারেস্ট ঘন্টায় ঘন্টায় এতটাই বাড়তে থাকে যে পরে সামাল দেওয়া মুশকিল। ক্রেডিট কার্ড তারাই নেবে যাদের অ্যাকাউন্টে টাকা থাকে, যারা
অটো ডেবিট ফ্যাসিলিটিটা নেয় যে আমি যদি লোন নেই, আমি যদি খরচ করি, তুমি অটোমেটিক ওই গ্রেস টাইমের মধ্যে তুমি আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা নিয়ে নেবে, মানে টাকা জমা দেওয়ার কোনো ব্যাপার নেই, আমি দিব না, তুমি কেটে নাও, এটা তোমার দায়িত্ব। অটো ডেবিট এই ফ্যাসিলিটি যারা নেবে, আর যারা স্টেটমেন্টটা রেগুলার নিয়ে দেখতে পারবে যে তার ক্রেডিট কার্ডের অবস্থানটা কি, তাদের জন্য ক্রেডিট কার্ড খুব ভালো। আর যারা একটুখানি অতটা কনসাস না, কেয়ারলেস টাইপের কেউ যদি থাকে, তাদের জন্য ক্রেডিট কার্ড আদৌ ভালো, আমি বলবো ভালোই না, তাদের জন্য ডেবিট কার্ড ভালো। কেন? ডেবিট কার্ডে কি টাকা থাকলেই তবে কার্ডটা আমি ইউজ করতে পারবো। ব্যাংকে আমি টাকা রাখবো, তখন আমি ডেবিট কার্ডটা ইউজ করতে পারবো। ডেবিট কার্ডে কোনো রিস্ক নেই, টাকা থাকলেই খরচ করব, না হলে না, ওটা আমাদের বড় ক্ষতি করতে পারবে না। তাই ডেবিট কার্ড ইজ বেটার দেন ক্রেডিট কার্ড, বাট ইন সাম কেসেস ক্রেডিট কার্ড ইজ এসেনশিয়াল, বাট ইউ টেক দ্য ফ্যাসিলিটি অফ ডেবিট, অটো ডেবিট ফ্যাসিলিটি মাস্ট বি টেকেন। অটো ডেবিট ফ্যাসিলিটি যদি নেই, তাহলে ক্রেডিট কার্ড দিয়ে অনেক কাজ ভালো মতন করা যায়। এটা হচ্ছে ক্রেডিট কার্ড, ঠিক আছে। এবার আরেকটা প্রসঙ্গে আসে, ইনভেস্টমেন্ট করার সময় আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে। ইনভেস্টমেন্ট, আমাদের সবার মধ্যে কিন্তু একটা রাক্ষস আছে। রাক্ষস, রাক্ষস কি জানা আছে? হ্যাঁ, ছোটবেলায় পড়েছি না গল্পটা, কত রাক্ষসের গল্প, ছেলে মেয়েদের কত গল্প বলেছি, রাক্ষসে সবকিছু খায়। আমাদের সবার মধ্যে একটা রাক্ষস আছে যে টাকা খায়, টাকা খাওয়া রাক্ষস আছে। সেটা কখনো মরে না, সেটাকে কি করতে হয়? চাপা দিয়ে রাখতে হয়, চাপা দিয়ে ছোট করে রাখতে হয়, ও চান্স পেলেই মাথা চাড়া দেয়। এই রাক্ষসটার কি নাম? আমি একটা ছোট গল্প বলি, তাহলে বলতে পারবে রাক্ষসটার নাম কি। ও, এই রাক্ষসের গল্পটা করার আগে বলি, একটা কুইজ কন্টেস্ট হচ্ছে, ন্যাশনাল লেভেল ফিনান্সিয়াল লিটারেসি কুইজ কন্টেস্ট, স্যাররা নিশ্চয়ই বলেছে। আচ্ছা, লোনের ব্যাপারে বলি। লোন, লোন কি আমাদের নেওয়া উচিত? সে যেই লোনই হোক, একদম খাঁটি কথা। কিন্তু লোন আমাকে নিতে হবে। কিরকম ভাবে নিতে হবে? ধরলাম আমি একটা কাজ করব, কাজটা করতে আমার 2000 টাকা লাগবে, আমার কাছে 1500 টাকা আছে বা 1600 টাকা আছে, 2000 টাকা নেই, তাহলে আমি কাজটা করতে পারছি না। কাজটা আমাকে করতেই হবে, কাজটা আমাকে করতেই হবে। তখন আমি কিভাবে কাজটা করব? আমাকে লোন নিতে হবে। কত টাকা লোন নিতে হবে? আমার কাছে 1600 টাকা আছে, কাজটা করতে আমার 2000 টাকা লাগবে। তখন আমি কত টাকা লোন নিব? 400 টাকা লোন নিব। লোন চাইলেই দেয়, কোনো অসুবিধা নেই। 500 টাকা দিলে 500 দিবে, 5000 টাকা দিলে 5000 টাকা দিবে। কিন্তু আমার দরকার 400 টাকা ওই কাজটা করার জন্য। তখন আমি 400 টাকাই নেব, যত সুবিধাই দে, 401 টাকা নেব না। উত্তর হবে না, লোন নেব না। কিন্তু যখন প্রয়োজন লোন নিব ততটাই, যতটা নিলে আমার কাজটা হয়। যতই সুবিধা দেয়, গভর্নমেন্ট দিচ্ছে, অমুকে দিচ্ছে, ব্যাংকে দিচ্ছে, দেখ, আমি নেব না। আমার কাছে -10 টাকার থেকে শূন্য ভালো। লোন নেওয়া মানে মাইনাস, আর শূন্য মানে বেটার দেন -10, -10। কাজে লোন নেব না, নিলাম 400 টাকা লোন নিলাম। তখন আমার কি দায়িত্ব? লোন নেওয়ার পরে যে টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো আছে, যেভাবে এটাকে আমাকে রিটার্ন দিতে হবে, ধরলাম প্রতি মাসে আমাকে রিটার্ন দিতে হবে, প্রতি মাসে 400 টাকা বলে যে 50 টাকা করে রিটার্ন দিতে হবে, ঠিক আছে। প্রতি মাসে 50 টাকা তো দিবই, পারলে 51 টাকা দিব, কখনোই 49 টাকা রিটার্ন দেব না। এটা যদি আমরা ফলো করি, তাহলে লোনের সুফল আমরা পাবো, তা না হলে কিন্তু লোনের সুফল পাওয়া যাবে না।
ঠিক আছে, বোঝা গেল? সেম থিং এডুকেশনের ব্যাপারে, এডুকেশন লোনের ব্যাপারে একই পলিসি ফলো করা হয়। আপনি লোন নিলাম, এডুকেশন কমপ্লিট করলাম, আমাকে কিন্তু এটা ফেরত দিতে হবে, যেভাবেই হোক ফেরত দিতে হবে, টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী ফেরত দিতে হবে। কাজেই লোন তখনই নিব যখন প্রয়োজন, যতটা প্রয়োজন। এটা হচ্ছে লোনের যেটা বলতে হবে, তাই তো? প্রশ্ন হচ্ছে কেন গেলে ব্যাংকে রাখবো? বলি একটা কথা, টাকার ইভ্যালুয়েশন আমাদের কি চোখে পড়ে? আগে ছিল কি, আগে আমার একটা জিনিস প্রয়োজন, আমি সেই এক্সট্রা, আমার যেটা এক্সট্রা আছে সেই জিনিসটা দিতাম, আমার প্রয়োজনীয় জিনিসটা নিতাম। আমি কাপড় তৈরি করি, আমার চালে দরকার, চাল নিতাম, কাপড় দিতাম। বাটার সিস্টেম ছিল, এরকম ছিল, মিডিয়াম অফ এক্সচেঞ্জ ছিল না। তারপরে কি হলো, হয়তো একটা পশু, হয়তো গরু রাখা হলো, আমার জিনিসগুলো দিলাম, গরু নিয়ে আসলাম, আবার অন্য জিনিস দরকার, গরু দিয়ে জিনিস নিয়ে আসলাম, এটাও চলে গেল। মিডিয়াম অফ এক্সচেঞ্জ গরু বা কোনো প্রাণী চলল না। তারপরে আসলো সোনার কয়েন, আমি দিলাম, মোহর দিলাম, জিনিস নিলাম, মিডিয়াম অফ এক্সচেঞ্জ গোল্ড কয়েন, এটাও বিদায় হয়েছে। তারপরে আসলো কপার, তারপরে আসলো ব্রোঞ্জ, তারপরে আসলো কাগজের নোট। এগুলো কি, আমার জল খেতে হবে, জল কিনতে হবে, আমি ভাত খাবো, 100 টাকার ভাত খেতে 100 টাকা লাগে, আমি কি টাকাটা খেলেই কি আমার পেট ভরবে? নোটটা খেলেই কি পেট ভরবে? ভরবে না। আমার এক বোতল জল কেনা দরকার, 20 টাকা লাগবে, 20 টাকার নোট খেলে কি আমার হবে? হবে না। তাহলে এই জিনিসগুলো কেনার জন্য আমার একটা মিডিয়াম অফ এক্সচেঞ্জ দরকার, নোট। তাহলে নোটের বিবর্তন হচ্ছে, এখন কাগজের নোট, কাগজের নোটও বিদায় হয়ে গেছে। আমি রিসেন্টলি পুনেতে গেছিলাম, আমার ছেলে ওখানে চাকরি পেয়েছে, পুনেতে গেছিলাম। ওখানে গিয়ে আমি অবাক হয়ে গেলাম, আমরা কত পিছিয়ে আছি ওয়েস্ট বেঙ্গলের লোকজন। কিরকম, ওখানে এক কাপ চা খেলেও কেউ পয়সা দেয় না, এক কাপ চায়ের দাম 6 টাকা। আমি কি করলাম, 10 টাকা দিলাম। ও বললো কি, না না এটা নিব না। কেন? না আপনি জিপে করুন, ফোন পে করুন, আমাদের ওই টাকা লাগবে না। তাহলে ওখানে কি মিডিয়াম অফ এক্সচেঞ্জ কি হলো? মিডিয়াম অফ এক্সচেঞ্জ হলো ইলেকট্রনিক টাকা, যেটা দেখা যায় না। তাহলে নোটের বিদায় কিন্তু এসে গেছে। কিছুদিন পরে নোটকে আমরা ফেয়ারওয়েল দিব, কারো পকেটে নোট থাকবে না, সবার পকেটে কার্ড থাকবে, প্লাস্টিক কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, স্মার্ট কার্ড থাকবে। এটা এই কার্ডগুলো বিদায় হয়ে গেছে, এখন এই কার্ডও আর কিছুদিন পরে পাওয়া যাবে না। সবার কাছে থাকবে মোবাইল, এবং মোবাইল দিয়েই ট্রানজ্যাকশন হবে। তুমি আমার কাছে 100 টাকা পাবে, আমি মোবাইল দিয়ে তোমাকে দিয়ে দেবো, আমি তোমার কাছে 200 টাকা পাবো, তুমি আমাকে দিয়ে দেবে। তাই নোটের কোনো মিডিয়াম অফ এক্সচেঞ্জ নেই। কথা হচ্ছে, আমার যে টাকাটা আছে, যে টাকাটা আমি সেভ করেছি, এটা আমি ব্যাংকে রাখবো কেন? ফিজিক্যাল জিনিসটা রাখাটা রিস্ক, বাড়িতে রাখাটা রিস্ক, ঠিক আছে, সেই জন্য আমি বাড়িতে রাখবো না। তুমি জমিয়েছো, ধরো 30,000-50,000 টাকা জমিয়েছো, তুমি ব্যাংকে রাখবে না, কারণ টাকাটা কমে যায় তোমার হিসাবে, ঠিক আছে, তুমি বাড়িতে রাখলে। বাড়িতে রাখলে কি হবে? একটা তো আমি বলেইছি, ইনফ্লেশনের কথাটা তো আমি বললামই, টাকা রাখছো কিন্তু অ্যাকচুয়ালি এটা কমে যাচ্ছে। আর একটা কি আছে, সেফটির জন্য তুমি বাড়িতে রাখবে না, তোমাকে তো কোথাও রাখতে হবে। কোথায় রাখবে? তুমি ইনভেস্টমেন্ট করতে চাও। কোথায় ইনভেস্টমেন্ট করতে চাও? অনেক জায়গা আছে,
তুমি বলছো যে তুমি রিয়েল এস্টেটে ইনভেস্ট করে রাখবে, তোমার 50,000 টাকা আছে, তুমি একটা ল্যান্ড কিনে রাখবে। ল্যান্ড কিনে রাখলে এটা কিন্তু তোমাকে কখনো সাহায্য করবে না সব রকম ভাবে, এটা গ্রোথ হবে, ক্যাপিটাল গেইন হবে, রেভিনিউ রিকোয়ারমেন্ট কিন্তু এটা তোমাকে স্যাটিসফাই করবে না। এখন তোমাকে কাউকে 5,000 টাকা দিতে হবে, তোমার ল্যান্ড আছে, তুমি কি করবে? ল্যান্ড থেকে ল্যান্ড কেটে হাতের মুঠে ধরিয়ে দেবে কিছুটা? তা কি পারবে? পারবে না। ওটাকে তোমাকে ক্যাশে কনভার্ট করতে হবে। আর ল্যান্ডকে ক্যাশে কনভার্ট করে তোমার যে রেভিনিউ নিড সেটা কি তুমি স্যাটিসফাই করতে পারবে? পারবে না। ল্যান্ড তোমাকে কোনটা স্যাটিসফাই করবে? তোমার ক্যাপিটাল গেইন। আজকে 1 লাখ টাকা দিয়ে একটা ল্যান্ড কিনলাম, 5 বছর আমার 1 লাখ টাকার দরকার নেই, 5 বছর পরে আমি ল্যান্ডটা সেল করে দিলাম, তখন আমার 1.5 লাখ টাকা হলো, ক্যাপিটাল গেইন হলো। কিন্তু আমার যে ডেইলি রিকোয়ারমেন্ট আছে তার জন্য তোমার লিকুইড ফান্ড দরকার, যে সেটা দিয়ে তুমি তোমার প্রয়োজনটা মেটাতে পারো। সেই জন্যই আমাদের হাতে টাকা রাখতে হয়। কিন্তু হাতে টাকা ব্যাংকে রাখবো না, রাখবো কোথায়? বাড়িতে রাখলে তো হারানোর চান্স থাকে। তারপরে ইনফ্লেশনের জন্য ইনফ্লেশন দানবটা আমার টাকাকে খেতেই থাকবে, কমতে থাকবে দিনে দিনে। তাহলে ওখানে রাখলে 3% বা 4% ইন্টারেস্ট দিচ্ছে, ঠিক আছে, কিন্তু ব্যাংক যেহেতু আমার টাকাটা রাখছে সেই জন্য ব্যাংক চার্জ নেয়, কিছু কিছু চার্জ নেয়। এখন ব্যাংকে থেকে তুমি যদি এটিএম ইউজ করো 5 বার, 5 বারের বেশি হলে ট্রানজ্যাকশন চার্জ নেবে। তোমার কাছে এটিএম কার্ড আছে, এটিএম কার্ড ইউজ করছো, সেই জন্য চার্জ নেবে। এগুলো সার্ভিস দিচ্ছে, সার্ভিস চার্জ তো দিতেই হবে, তাছাড়া তো কোনো উপায় নেই। আমরা পুরো ইকোনমির মধ্যে আছি, ইকোনমিক সিস্টেম তো আমাকে মানতেই হবে, এবং এই সিস্টেমটা আমাদেরকে খারাপ করবে না, আমাদেরকে হেল্পই করবে, করছে, ঠিক আছে। ডাইভার্সিফাই ইউর ইনভেস্টমেন্ট। তুমি টাকাটা রাখাটাকে বলে ইনভেস্টমেন্ট, তোমার জমানো টাকা রাখাকে বলে ইনভেস্টমেন্ট। এটা কেন রাখছো? ভবিষ্যতের জন্য। ভবিষ্যতে তোমার কি দরকার? 1 দিন পরে দরকার, 1 মাস পরে দরকার, 5 মাস পরে দরকার, 1 বছর পরে দরকার, 5 বছর পরে দরকার, তোমার 10 বছর পরে দরকার। দরকার তো এরকম ভাবে হয়। তা তুমি তোমার দরকারটা আইডেন্টিফাই করে নিয়ে তোমার যে টাকাটা তোমার জমেছে সেই টাকাটা সেই রকম জায়গাতে ইনভেস্ট করতে হবে, যেটা কি মনে করো 10 বছর পরে দরকার। তার জন্য ধরো তোমার সেভিংসের 30% তুমি ওই রিয়েল এস্টেটে রাখলে, ল্যান্ডে রাখলে, বা এমন জায়গায় রাখলে সেটা গোল্ডে রাখলে, এমন জায়গায় রাখলে সেটা চট করে তোমার লিকুইড করার দরকার নেই। তোমার 1 মাস পরে দরকার, 1 মাসের জন্য তুমি কোথায় রাখবে? এমন জায়গায় রাখবে যে 1 মাস পরে টাকাটা লিকুইড হয়ে আসে। তাহলে তোমার এই যে আমরা অ্যাসেটগুলো আছে যেখানে আমরা টাকাগুলো রাখছি, টাকা রাখা মানে ওই অ্যাসেট কিনে রাখলাম, ওই অ্যাসেট কিনে রাখলাম। তা যেখানে যেরকম টেনিউর, according to our need, we have to diversify our investment, and for this you need a proper financial planning. আর প্ল্যানিং এর বেস কি? প্ল্যানিং এর মধ্যে বেস ফাউন্ডেশনটা কি? ইউ ফিক্স ইওর টার্গেট। তুমি কি করতে চাও? ফার্স্ট ইউ ফিক্স ইওর টার্গেট, দেন ইউ স্টার্ট সেভিং and invest accordingly. আমার 5 বছর পরে এই জিনিসটা দরকার, তা 5 বছর পরে কোথায় টাকা রাখলে ক্যাশ হবে সেইখানে আমাকে ইনভেস্ট করতে হবে। আমি যদি এটা সিলেক্ট না করতে পারি তাহলে তো আমার পারপাস সার্ভ হবে না। ধরো এরকম আছে যে তুমি 3 বছর পরে কোনো একটা জায়গায় তুমি যাবে যেখানে ঢুকতে গেলে তোমার 20,000 টাকা জমা দিতে হবে। তাহলে এই 3 বছরের জন্য তোমার 20,000 টাকা হাতে আছে, 3 বছরের জন্য টাকাটা তোমার দরকার পড়ছে না, 3 বছর পরে লাগবে। তাহলে তুমি এমন জায়গায় রাখবে যেখানে তুমি 3 বছর পরে ওই টাকাটা তুমি পেয়ে যাও অ্যাজ এ লিকুইড। তাহলে তোমাকে কি করতে হবে? ফিনান্সিয়াল প্ল্যানিংটা খুব সুন্দর করে করতে হবে। উইদাউট দ্যাট ইট ইজ নট পসিবল টু অ্যাচিভ ইউর ডিফারেন্ট টার্গেটস। সো